13ই জুন লন্ডনের বৈঠকে যখন প্রধান উপদেষ্টা নির্বাচন এগিয়ে আনার কথা বলেছিলেন, তখন কিন্তু তিনি একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটি ছিল, সংস্কার যদি এই সময়ের মধ্যে শেষ করা যায় তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। রাজনীতির আকাশে ধূসর মেঘ জমানো এই যদি এবং কিন্তুর ফাঁকটি এখন সম্ভবত বড় ট্রাম্প কার্ড হয়ে উঠছে। কারণ এই মুহূর্তে গণমাধ্যমে রাজনীতিবিদদের যে বক্তব্য পাওয়া যাচ্ছে, বিশেষ করে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি প্রায় একই সুরে কথা বলছেন সংস্কার আগে, তারপর নির্বাচন। বিশেষ করে এনসিপি বেশ শক্তভাবেই তাদের এই বক্তব্য জানান দিচ্ছে যে সংস্কারটি আগে করতে হবে। আর এই সংস্কারের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, তাকে সেই ফাঁককে আরো চওড়া করে দিচ্ছে। সবার মাথার মধ্যে এখন একটা প্রশ্ন ঘুরছে যে কেন এই দাবি হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতির দাবিটি একেবারেই নতুন নয়, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল এই দাবিতে একাত্রা তাদের সাথে যোগ দিয়েছে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও। নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে যে কেন এই পদ্ধতি নিয়ে তারা এতটা সোচ্চার। জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই ব্যাখ্যায় বলছেন যে ফেসিজম বা একক কর্তৃত্ব তৈরির পথ বন্ধ করতেই পিআর পদ্ধতি অপরিহার্য। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের যুক্তিও, এই পদ্ধতিতে ভোট ডাকাতির সুযোগ নেই, এটি ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই দাবি কি কেবলই গণতন্ত্র রক্ষার জন্য, নাকি এর পেছনে আর কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? পিআর পদ্ধতির দাবিকে কেন্দ্র করে একটি নতুন জোটের আবহ তৈরি হচ্ছে এবং সেটা আমরা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এরই মধ্যে এই খবরটিও এসেছে যে জামায়াতে ইসলামের সাথে প্রায় সবগুলো ইসলামপন্থী দলের একটি জোট হতে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সম্প্রতি ইসলামী আন্দোলনের নেতৃত্বে ঢাকার মহাসমাবেশে 23টি দল অংশ নিয়েছে। সেখানে জামায়াত, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ অনেক দল উপস্থিত থাকলেও আমন্ত্রণ পায়নি বিএনপি। যদিও এখানে কারণ হিসেবে বলা হচ্ছে যে বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়। আমরা জানি আগামী 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামায়াতও, এবং সেখানেও সমমনা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে একটু হিসেবের ব্যাপার নিশ্চয়ই চলেই আসে যে এই দলগুলো মিলে কি বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা? যে নুরুল হক নুরু, যাকে বিএনপি একসময় সমর্থন দিয়েছিল, তিনিও এখন জামাতের সাথে বৈঠক করে নতুন নির্বাচনী সমঝোতার কথা বলছেন। তাহলে কি বিরোধী রাজনীতির নেতৃত্বে বিএনপি তার একচ্ছত্র অবস্থান হারাতে যাচ্ছে? আর এটাকেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিএনপিকে চাপ দেওয়ার একটি কৌশল, অর্থাৎ দর কষাকষির একটি কৌশল বিএনপির সাথে। কারণ পিআর পদ্ধতির এই জোরালো দাবি আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। জামাত ও তার সহযোগীদের মূল লক্ষ্য হচ্ছে এখানে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষের আসন ভোটের অনুপাতে বন্টন করার প্রস্তাবে বিএনপিকে রাজি করানো। আর সে কারণেই আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে রাজপথে নেমে বিএনপিকে চাপে ফেলছে। বিএনপি যদি তাদের প্রস্তাবিত আনুপাতিক উচ্চকক্ষ মেনে নেয়, তবে তারা নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতির নির্বাচনে রাজি হয়ে যাবে। জামাতের নেতারা মনে করছেন এই চাপ কাজে দিয়েছে, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখন এই নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। চলুন এবার একটু দেখি যে তাহলে উচ্চকক্ষ কেন এতটা গুরুত্বপূর্ণ। এই কৌশলের কেন্দ্রে রয়েছে উচ্চকক্ষ, কারণ 2008 সালের নির্বাচনের উদাহরণ এখানে প্রাসঙ্গিক। 49% ভোট পেয়েও আওয়ামী লীগ 2/3 আসন পাওয়ায় সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে পেরেছিল। যদি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ থাকতো, তবে 49% ভোটের জন্য আওয়ামী লীগ সেখানে অর্ধেকেরও বেশি আসন পেত না। ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের বিএনপির সমর্থনের প্রয়োজন হতো। সংস্কারপন্থীরা মনে করেন এই সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা করতেই আনুপাতিক উচ্চকক্ষ জরুরি। আর এটা নিয়েই বিএনপি এখন এক ধরনের উভয় সংকটে। একদিকে তারা কোনোভাবেই পিআর পদ্ধতি মানতে রাজি নন। তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছেন এই পদ্ধতি দেশে বিভক্তি ও অস্থিতিশীল সরকার তৈরি করতে পারে। অন্যদিকে জামাত ও তার সঙ্গীরা হুমকি দিচ্ছেন যে আনুপাতিক উচ্চকক্ষের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচন বর্জন করতে পারেন। আওয়ামী লীগবিহীন একটি নির্বাচনে বিএনপি যদি একা অংশ নেয়, তবে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আবার ক্ষমতায় যেতে হলে জামাত সহ অন্য দলগুলোর অংশগ্রহণও জরুরি। তাহলে
বিএনপি কি শেষ পর্যন্ত এই চাপের কাছে নতি স্বীকার করবে? এই জটিল পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, নির্বাচন কি তার নির্ধারিত সময়ে হবে? আমরা দেখছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বেশ পরিষ্কার করেই বলেছেন যে যারা এই ধরনের দাবি দাওয়া তুলছেন তাদের এক ধরনের উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্য হচ্ছে নির্বাচন বানচাল করা। আর বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে পিআরের দাবি তুলে যে ধরনের মতানৈক্য দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে ধরনের পাল্টাপাল্টি অবস্থান রয়েছে, তাতে রাজনীতিতে বিভক্তি এবং অস্থিরতা বাড়ছে। জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন পিআরের দাবিতে মাঠ গরম করছে, তারা কিন্তু আবার একই সাথে প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। জামাত 296টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, ইসলামী আন্দোলনও প্রার্থী বাছাই করছে। তাহলে কি প্রমাণ করে না যে এই পিআরের দাবিতে এই মুহূর্তে যে মাঠ গরম করা, তার মূল লক্ষ্যই হচ্ছে দর কষাকষি? যদিও আমরা দেখেছি প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরও বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে। পিআর পদ্ধতির দাবিকে কেন্দ্র করে যে নতুন জোট বা দর কষাকষি শুরু হয়েছে, তা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ তো বটেই, এবং এই চাপ সামলে বিএনপি কিভাবে এগিয়ে যাবে তার উপরই নির্ভর করছে আগামী নির্বাচনের ভাগ্য। আর সবচেয়ে বড় আশঙ্কা হলো এই রাজনৈতিক বিভেদ শেষ পর্যন্ত সেই চিকন যদি কিন্তু ফাঁককে ব্যবহার করে নির্বাচনকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় কিনা। উত্তরটা কেবল সময়ই বলতে পারবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।